জাগলে আসে ঝলমলে সকাল, তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। ব্যাংক ঋণের সুদের হার নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ব্যবসায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো। জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক সুদের হার সীমা তুলে নেওয়ার পর থেকেই চলছে এই অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলো ইচ্ছে মতো সুদের হার ঠিক করছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে নালিশও ঠুকেছেন তারা। এরপর কেন্দ্রীয় ব্যাংক বলছে, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির বেঁধে দেওয়া হারের চেয়ে কোনো ব্যাংক বেশি সুদ নিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এবিবির সুদের হার নিয়েও আছে ব্যবসায়ীদের আপত্তি। তারা বলছেন, ব্যাংক ঋণ নিয়ে স্বেচ্ছাচার ব্যবসার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই অবস্থায় আমরা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। ব্যাংক ঋণের সুদের হার নির্ধারণে কোন নীতি অনুসরণ করছে বাংলাদেশের ব্যাংকগুলো? বাণিজ্যিক ব্যাংকের সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের কতটুকু ক্ষমতা রয়েছে? ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে সরকার? বাণিজ্যিক ব্যাংকগুলোর সমন্বিত নীতি নির্ধারণে কতটা কার্যকর ভূমিকা রাখছে এবিবি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন আজকের.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন এফবিসিসিআই সভাপতি জনাব AK আজাদ, আছেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান, আছেন ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক এবং সিটি ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী জনাব মামুন রশিদ এবং সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক জনাব সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবুল বাশার চৌধুরী, সিলেট মেট্রোপলিটন বিজনেস কাউন্সিলের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং ঢাকা ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার আরিফ কামাল চৌধুরীর সাথে। স্বাগত আপনাদেরও। আমি সরাসরি আপনার কাছে চলে যাই। আমি একটা বিষয়ে কোট করছি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে। তিনি বলেছেন, আমাদের চেম্বারের সভাপতি, এর আগে আপনি বলেছিলেন যে কিছু ব্যাংক কাবুলি আওলাদের হার মানিয়েছে। 1 থেকে 1.5 বছর আগে 14% সুদে নেওয়া ঋণে কোনো ব্যাংক এখন 21% সুদ দাবি করে ব্যবসায়ীদের চিঠি দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলছেন, আমাদের চেম্বারের সভাপতি যেখানেই যান সেখানেই এটা বলেন, এদেশে সুদের হার নির্ধারণ করে ব্যাংকগুলো, অথচ তিনি নিজেই বোধহয় একটি ব্যাংকের মালিক। এই প্রসঙ্গে আপনার একটু মতামত জানতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, আমি একটা ব্যাংকে পরিচালনা পর্ষদে আছি, পাশাপাশি আমি একটা ব্যবসায়ী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আপনি দুটো যদি বলেন, ব্যাংক তার নিজের অবস্থান থেকে ব্যবসা করবে, সেটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ ব্যাংক একটা নিয়ন্ত্রণ সংস্থা, তারা নিয়ন্ত্রণ করে, আপনার মনিটর করে। তো আমি দেখেন, আমরা ক্যাপ তুলে নেওয়ার আগে আমাদের লং টার্ম লোন এবং কমোডিটির উপরে 12% সুদ এটা নির্ধারিত ছিল এবং অন্যান্য ক্ষেত্রে 13% সর্বোচ্চ। হঠাৎ যখন বাংলাদেশে ব্যাংকের ক্যাপ তুলে নিল, তখন আমার কাছে কয়েকটা ব্যাংকের এখানে চিত্র আছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি ব্যাংকগুলোর নাম বলবো না, কিন্তু আমার কাছে সবই আছে। একটা ব্যাংক 13 থেকে 1/1/12 ছিল, এগ্রিকালচারে 13 ছিল, সেটা নিয়ে গেল 19.50%। আরেকটা ব্যাংক সে এটাকে নিয়ে গেল 18.50, আর হলো 21.50-তে নিয়ে গেল। আরেকটা ব্যাংক সেটাকে নিয়ে গেল 18.5%। এরকম করে প্রত্যেকটা ব্যাংক লাগামহীনভাবে তাদের সুদ চাপিয়ে দিল, যেটা আমাদের 2 বছর আগে কেউ বড় করেছি 12%, কেউ 6 মাস আগে বড় করেছি। হঠাৎ করে যখন এইটার স্যাংশন লেটার
আমাদেরকে দিল, তো সবাই উদ্গ্রীব হয়ে গেল যে কি হচ্ছে, হোয়াট ইজ মাই ফল্ট, আমি তো আমার লোন যখন নিয়েছি যে শর্ত সাপেক্ষে আমি ইনস্টলমেন্ট দিচ্ছি, তা আমি অতিরিক্ত পয়সাটা কোথার থেকে দেব। তারা ব্যাংকের সাথে যোগাযোগ করেছে, তারা কোনো সদুত্তর পায়নি। তারা ব্যবসায়ী সংগঠন হিসেবে আমাদের কাছে এসেছে, আমরাও কোনো সদুত্তর তাদেরকে দিতে পারিনি। আমরা যোগাযোগ করেছি মাননীয় অর্থমন্ত্রীর কাছে, জানতে চেয়েছি কারণটা কি। পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যোগাযোগ করেছি। আপনি তো নিজেই বললেন যে মাননীয় অর্থমন্ত্রী কি দায়িত্ব দিচ্ছে। দেখুন, ব্যাংক পরিচালনা করে, এখানে আমরা বোর্ডে থাকি বা যেই থাকে না থাকি সেটা বড় কথা, কিন্তু অযৌক্তিকভাবে কোনো সুদ ধার্য করার রাইট তো আমার নেই। দেন বাংলাদেশ ব্যাংক মনিটর করছে, সেটা এখন যদি বাংলাদেশ ব্যাংক যদি মনিটর করতে ফেল করে, তাহলে যদি বলবো যে এটা ব্যাংকের দোষ, তো বাংলাদেশ ব্যাংক এখানে কি করছে? মনিটরিং এ বাংলাদেশ ব্যাংক ফেল করলে সেটা ব্যাংকের দোষ কেন বলা হবে? এটা কি না, ব্যাংকে পুরা মানে একটা ব্যাংকে প্রত্যেকটা জিনিস মনিটর করে বাংলাদেশ ব্যাংক। জি, তার ওখানে তারল্য থাকার কথা কত, থাকার কথা কত আছে, কত সে ডিসবার্সমেন্ট করেছে, রেশিও অনুযায়ী করেছে কিনা, সে বাংলাদেশ ব্যাংক রেগুলেশন ফলো করছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বাংলাদেশ ব্যাংক করে। এখন এবিবি যে একটা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে যে তারা 15.5 বেশি লেন্ডিং করবে না এবং 12.5 উপরে বরোইং করবে না, তারা ব্যাংকগুলো ইন্টারেস্টের উপরে, ডিপোজিটের উপরে সুদ দিবে না 12.5, এটা তা করেছে। তারপরও অনেক ব্যাংক মানছে না, হয়তো একটা স্টেজে সব ব্যাংকই মেনে নেবে, কিন্তু আমার কথা হলো যে 15.5 বা আমি কেন দিতে যাব। আমার একটু এটা জানতে ইচ্ছা করে যে আমি একটু মুর্শিদ কুলি খান সাহেবের কাছে যেতে পারি যে মুক্তবাজার অর্থনীতিতে কি আমরা আসলে এইটা বাজারের উপর ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার আছে সুদের হার নির্ধারণ? আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা মানে আজাদ সাহেব খুবই ভ্যালিড একটা প্রশ্ন তুলেছেন যে সুদের হার, এত উচ্চ সুদের হারে কিভাবে ব্যাংকগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে সার্ভাইভ করবে। কিন্তু আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো যে সুদের হার কমপ্লিটলি কিন্তু কমার্শিয়াল ব্যাংক বা রেসপেক্টিভ ব্যাংকগুলো কিন্তু ডিটারমাইন করে। এখানে 1990 সনের আগে থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক সুদের হার বেঁধে দিত, কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি যখন করা হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস প্রোগ্রাম, 1990 থেকে কিন্তু এই সুদের হারের এই ক্যাপ তুলে নেওয়া হয়। হ্যাঁ, কিছুদিন আগে যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যখন অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল বিশ্ব মন্দা এবং চতুর্দিক দিয়ে, তখন সাময়িকভাবে এসেনশিয়াল আইটেমস এবং কয়েকটা ইস্যুর পরে আপনার ক্যাপ দেওয়া হয়েছিল, এটা অতি সাময়িক। কিন্তু এখন এই যে মুক্তবাজার অর্থনীতি, এবং আপনাকে মনে রাখতে হবে যে ইনফ্লেশনের যে এখন উচ্চ গতি 11.59, এই যে ডাবল ডিজিট ইনফ্লেশন, এই ইনফ্লেশনকে কন্টেইন করতে যে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি যেটা ঘোষণা করেছে, অ্যানাউন্সড মনিটারি পলিসি, সেই অ্যানাউন্সড মনিটারি পলিসির সঙ্গে সঙ্গতি রেখে, কারণ আমার বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমার টাকার মান পড়ে যাচ্ছিল, সেটাকে হল্ট করা হয়েছে। আমাদের দেশের যে মানে আপনার যে ঊর্ধ্বগতি ছিল প্রাইস, সেটাকে হল্ট করতে যে বাংলাদেশ ব্যাংক এই যে ক্যাপ যেটা ছিল সেটাকে আপনার তুলে দিয়েছে, এবং এটা কিন্তু সাময়িক। এবং আজকে হয়তো কোনটা সাময়িক? ক্যাপ তুলে দেওয়াটা সাময়িক না, ক্যাপ তুলে দেওয়াটা সাময়িক না, সাময়িক কালের জন্য ক্যাপ দেওয়া হয়েছিল। কাজে সেটা মানে মুক্তবাজার অর্থনীতিতে ব্যাংকগুলো তাদের বরোয়িং এবং লেন্ডিং রেট নিজেরাই ডিটারমিন করে। এখানে বাংলাদেশ ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংক মনিটরিং করছে। কোন ব্যাংক যদি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক মনিটরিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম ব্যর্থতা পরিচয় দিচ্ছে, আমরা হঠাৎ করে শুনছি। বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনি যদি দেখা যায় যে একই ধরনের কাস্টমারকে দুই রকম বিহেভ করছে, হ্যাঁ, সেক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংক তার মানে তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো অ্যাপ্লাই করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ক্যান নট ডিকটেট যে এই সুদে তুমি ঋণ দাও। এগুলো ব্যাংক তার বরোয়িং রেট বা কস্ট অফ ফান্ড এর উপরে ডিটারমিন করে ব্যাংকগুলো নির্ধারণ করবে। এখন আপনাকে মনে রাখতে হবে, যেখানে 11.59% আমাদের এই ইনফ্লেশন রেট, সেখানে ব্যাংকগুলো বরোয়িং করছে 12.5, সেখানে সে যদি 14.5 বা 15.5-তে যদি দিতে চায়, 3% তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা তার ট্রানজেকশন কস্ট বা অন্যান্য যে আপনার খরচের জন্য সে রাখতেই পারে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এই যে এখন যে এই লেন্ডিং রেটের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু সাময়িক। ইনফ্লেশন যখন কমে আসবে তখন কিন্তু আমাদের এই যে মানে বরোয়িং এবং লেন্ডিং রেটও কমে আসবে, এবং এটা কিন্তু সম্পৃক্ত।
হ্যাঁ, রিলেটেড উইথ ইনফ্লেশন। ইনফ্লেশন যখন বাড়ে সুদের হার বাড়ে, ইনফ্লেশন যখন কমবে সুদের হার কমবে। আমরা অর্থনীতির মৌলিক কথা শুনছি। আমরা একটু মামুন রশিদ সাহেবের কাছে জানতে চাই যে আপনি কি জনাব মুর্শিদ কুলি খানের সঙ্গে একমত যে বাংলাদেশ ব্যাংকের এখানে ডিকটেট করার কোনো সুযোগ নাই সুদের হার? ধন্যবাদ। এইভাবে তো স্টেট উত্তর দেওয়া সম্ভব নয়, মানে আলোচনার প্রেক্ষিতে আমাদেরকে সামগ্রিক বিষয়ে একটা ভিজিবিলিটি রেখে কথাটি উত্তর দিতে হবে। একটি কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, প্রথম কথা হচ্ছে যে আগে যে ইন্টারেস্ট রেট ছিল ওনারা কিন্তু নিজেরাই বিক্ষিপ্তভাবে হলো কিছুটা, মানে কিংবা অসম্পৃক্ত অবস্থায় অনেকগুলোর উত্তর দিয়ে দিয়েছেন। সেটা কি, জনাব আজাদ বলেছেন যে আগে ওনারা 12% হারে ঋণ পেতেন, তো ওটা ছিল আর্টিফিশিয়াল। জনাব মুর্শিদ কুলি খান মনে রাখতে পারবেন, আমরা কিন্তু বাণিজ্য ব্যাংকের পক্ষ থেকে তখনও এটার প্রতিবাদ জানিয়েছিলাম, ভদ্র জনচিত ভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যেখানে এই বেনিফিটটা কে নিচ্ছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঋণ দানের ক্ষেত্রে, ভোগ্যপণ্যের ঋণ দানের ক্ষেত্রে ওনারা 12% বেঁধে দিয়েছিলেন। আমরা তখন বলেছিলাম এটার বেনিফিট কিন্তু সমস্ত ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে, সাধারণ ভোক্তা শ্রেণী কিন্তু পাচ্ছে না বেনিফিটটা। একটি কথা। দ্বিতীয় উত্তরটি যেটি জনাব মুর্শিদ কুলি খান দিয়েছেন, তিনি বলেছেন যে মুদ্রাস্ফীতির কথা বলেছেন। তো যেই দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট বেসিসে 11%, সেই দেশে ইন্টারেস্ট রেট কি 12% রাখা সম্ভব? এই ধরনের কৃত্রিম ভাবে সুদের হারকে ধরে রাখার প্রেক্ষিতে কার লাভ হবে? আমরা জানি মুদ্রাস্ফীতি বিকাশমান অর্থনীতিগুলোতে সবচেয়ে বেশি আঘাত করে ফিক্সড ইনকাম গ্রুপকে এবং নিম্ন মধ্যবিত্ত গ্রুপকে। এবং সরকারের যদি কনস্টিটিউশনাল কোনো অব্লিগেশন থেকে থাকে, তার সবচেয়ে বেশি অব্লিগেশন হচ্ছে এই ধরনের মার্জিনালাইজ জনগণকে তাদেরকে প্রোটেক্ট করা। এই জন্যই বাজেটারি প্রসেসে সবচেয়ে একটা প্রণিধানযোগ্য বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে যেটা বলে সোশ্যাল সেফটি নেট, তাদেরকে প্রোটেক্ট করা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই সোশ্যাল সেফটি নেট যদি আমরা ব্যবসায়ী শ্রেণীর জন্য, যারা বলছে যে আমরা ব্যক্তি খাতের প্রতিভূ, আমরা প্রতিযোগিতা থেকে মেনে নিতে চাই, প্রতিযোগিতামূলক অর্থনৈতিক ব্যবস্থার আমরা প্রতিভূ, তাদেরকে যদি আমরা প্রোটেক্ট করি, সাধারণ জনগণকে প্রোটেক্ট না করে, সেটা কিন্তু আরেকটা কৃত্রিম ফানুস তৈরি করবে। এই কৃত্রিম ফানুসগুলো তৈরি করার পরিণাম অতীতেও ভালো হয় নাই, বিভিন্ন বিকাশমান অর্থনীতিতে ভালো হয় নাই, এবং সবাই ভুগছে। আমাদেরকে এই কারণেই বাজারের কাছে ফেরত যেতে হবে। এই কারণে আমরা বারবার বলছি, ভারতে যেটা আলোচনা হচ্ছে এখন, যে জনাব মুর্শিদ কুলি খান নিজে কৃষি ব্যাংকে কাজ করেছেন, যে কৃষি ঋণের ব্যাপারটিও আমার সরাসরি কথা হয়েছে আমাদের প্রখ্যাত এবং সুনামধন্য অত্যন্ত দক্ষ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে। আমি সরাসরি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি কৃষি ঋণ ডিসকাউন্টেড কিংবা সাবসিডাইজ রেটে দেওয়ার পক্ষে কিনা। উনি বলেছেন না, কোথায় দিব, কিভাবে দিব, সেইটা আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কিছু। আমার কাছে সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে ঋণকে সহজলভ্য করা। যদি কৃষকরা ঋণ নিয়ে টাকা ফেরত দিতে পারে, আজকে মাইক্রো ক্রেডিটে কি হচ্ছে, বাংলাদেশের ইস্যুটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট। আমরা বিভিন্ন স্টাডিতে আমরা দেখেছি, অর্থনীতির বিভিন্ন সমীক্ষায় দেখেছি, বাংলাদেশে এ যাবৎকালে কেন মাইক্রো ক্রেডিট সাকসেসফুল হয়েছে, বিকজ দ্য ডিমান্ড ফর ক্রেডিট ইজ মাচ মোর রিলেভেন্ট দেন দ্য মেয়ার ইন্টারেস্ট রেট। আর এই মুদ্রানীতির প্রেক্ষিতে আমরা সর্বতভাবে বলছিলাম যে সংকোচনমূলক মুদ্রানীতি ছাড়া আমাদের যে মেসিভ যে গ্রোথ হয়েছে, মনিটারি গ্রোথ, এইটাকে যদি ধরতে না পারে, আপনার মনে আছে কিনা, আমি এখানে রিলেভেন্ট হিসাবে তুলে ধরতে চাচ্ছি, আমাদের মালয়েশিয়ায়, যেটা আমরা বলি আমাদের মতো এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম একটা গ্রোথের ইতিহাস, সেখানে কিন্তু জনাব মাহাথির মোহাম্মদ যখন নাকি ক্রেডিট গ্রোথ 30% ছাড়িয়ে যাচ্ছিল, উনি কিন্তু বলেছিল নাথিং ডুইং, সমস্ত দরজা বন্ধ। সো আমাদেরকে, সরকারকে সাধারণ জনগণের প্রতি তার কমিটমেন্টের প্রেক্ষিতেই মুদ্রাস্ফীতিকে অ্যাটাক করার জন্য সংকোচনমূলক মুদ্রানীতি নিতে হয়, এবং সকল ঋণের হারকে ব্যবস্থাপনার জন্য, দক্ষভাবে ব্যবস্থাপনা করার জন্য ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইন্টারেস্ট রেট বলি আমরা। সুতরাং যেই দেশে ইনফ্লেশন 11%, যেখানে ইনফ্লেশন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, সেখানে আমি সংকুচিত মুদ্রানীতির আলোকে আমি যদি ইন্টারেস্ট রেট না বাড়াই, সবাই কিন্তু মানে মুক্ত বাজারের নামে সবাই ঋণ নিয়ে, এবং আমরা দেখেছি কি আনপ্রোডাক্টিভ সেক্টরেও কিন্তু ঋণ বেড়েছে। সুতরাং এটা সাময়িক হলে ভালো, এবং আমরা সত্যি করতে প্রোডাক্টিভ সেক্টরে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমার জানা মতে কখনো তারা বলেনি। এখনো কিন্তু এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক বারবার কৃষি খাতে ঋণ দানের কথা বলছে, বাংলাদেশ ব্যাংক প্রোডাক্টিভ সেক্টরে ঋণ দানের কথা বলছে। আমি যদি একটু আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ার হতে চাই বিষয়টি নিয়ে, যে আপনি বলছেন যে যদি এখন গড় মূল্যস্ফীতি যদি আমরা ধরে নিই 10%,
তাহলে আমরা যদি দেখি যে 12.5%ই তো আমাদের আমানতের মূলধন অনেক হওয়ার কথা, 2 থেকে 2.5 ভাগ, এখানে 2.5%